The origins of the revolution of 1789 lies deep in French history. অর্থাৎ কিনা ফরাসি বিপ্লবের যে উৎপত্তি তার সন্ধান করতে গেলে ফ্রান্সের ইতিহাস আমাদের জানতে হবে। 1789 সালে ফরাসি বিপ্লব যে সংগঠিত হয় তার যে শিকড় সেটা নিঃসন্দেহভাবে ছিল ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোর মধ্যে। লেফেবের যে এই ইংরেজি উক্তিটা আমি করলাম সেটা ধরেই আজকে আমি আমাদের আলোচনা শুরু করব। আমার আলোচনা হচ্ছে CC9 পেপারের ইউনিট 2 অর্থাৎ ক্রাইসিস অফ দি এনশিয়েন্ট রেজিম এর অন্তর্গত, এবং আজকে আমরা মূলত আলোচনা করব পলিটিক্যাল ক্রাইসিস বা রাজনৈতিক সমস্যা সংক্রান্তে। অষ্টাদশ শতকের ইউরোপের প্রায় সর্বত্রই স্বৈরাচারী বংশানুক্রমিক রাজতন্ত্র প্রচলিত ছিল। ব্যতিক্রমী ছিল পোল্যান্ড, যেখানে প্রচলিত ছিল নির্বাচিত রাজতন্ত্র। এই সময় স্বৈরাচারী রাজতন্ত্রের চরমতম বিকাশ ঘটেছিল। ফ্রান্সেও ছিল একটি স্বৈরাচারী রাজতন্ত্র। চতুর্দশ লুই গর্ব করে বলতেন, আমিই রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট। স্বৈরাচারী রাজতন্ত্র বলতে কি বোঝায়? চতুর্দশ লুই ছিলেন তার মূর্ত প্রতীক। রাজা ছিলেন সমস্ত ক্ষমতার উৎস, তিনি ছিলেন আইন প্রণেতা, বিচার বিভাগের প্রধান ছিলেন তিনি। নিম্নস্থ আদালতে বিচারের রায় তিনি ইচ্ছা করলে বাতিল করতে পারতেন। তার হাতে ছিল লেটার দি ক্যাশ বা রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানার মতো জোরালো হাতিয়ার, যার সাহায্যে তিনি যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে কারারুদ্ধ করতে পারতেন। এর হাত থেকে এমনকি একজন অভিজাত শ্রেণীর মানুষেরও রেহাই ছিল না। সেনাবাহিনী ছিল সম্পূর্ণ তারই নিয়ন্ত্রণাধীন, তিনি ছিলেন এর সর্বাধিনায়ক। রাষ্ট্র প্রশাসনে এমনকি চার্চের উপরও তার নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত ছিল। মন্ত্রীদের তিনি নিযুক্ত করতেন এবং ইচ্ছে করলেই তাদের ক্ষমতাচ্যুত করতে পারতেন। বৈদেশিক নীতি নির্ধারণ ও পরিচালিত হতো তাঁরই নির্দেশে। ফরাসি দার্শনিক মন্টেস্কু তার লেট্রেস পার্সিয়ান্স গ্রন্থে চতুর্দশ লুইর দৈবসত্ত্ব নীতি নিয়ে যতই উপহাস করুন না কেন, বাস্তব অবস্থা ছিল অনেকটা ওই রকম। রাষ্ট্র শাসনে ফ্রান্সের মানুষের কার্যত কোনো ভূমিকাই ছিল না। অষ্টাদশ শতক অর্থাৎ চতুর্দশ লুইর মৃত্যুর পর ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের অবক্ষয় শুরু হয়। রিসলু, ম্যাজরিন এবং চতুর্দশ লুই ফ্রান্সে একদা যে কেন্দ্রীভূত শাসন কাঠামো গড়ে তুলেছিলেন তার অবশ্য পতন হয়নি, এবং ফ্রান্সের বৈদেশিক নীতি, অর্থনীতি বা ধর্মনীতিতে তখনও রাজার কথাই ছিল শেষ কথা। কিন্তু চতুর্দশ লুই যেভাবে সরকার ও রাজসভার মধ্যে একটি পৃথকীকরণ করতে সচেষ্ট হয়েছিলেন এবং অভিজাততন্ত্রের ক্ষমতা নাশ করতে সক্ষম হয়েছিলেন, তার পরবর্তী উত্তরাধিকারী পঞ্চদশ ও ষোড়শ লুইয়ের সেই ধরনের ব্যক্তিত্ব বা ক্ষমতা ছিল না। ফলে দেখা গেল প্রশাসনে অভিজাতদের ক্ষমতা ও প্রভাব ক্রমশ বাড়ছিল এবং সমস্ত মন্ত্রীপদ তাদের দখলে চলে যায়। 1789 সালে বিপ্লবের মুহূর্তে দেখা গেল একমাত্র সুইস ব্যাংকার নেকার ছাড়া ষোড়শ লুইয়ের সমস্ত মন্ত্রী অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধি। তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে ফরাসি বিপ্লবের যে একদম সূচনা পর্ব ঘটেছিল তা শুরু হয়েছিল কিন্তু অ্যারিস্টোক্রেটিক রেভলিউশন বা অভিজাতদের বিদ্রোহ থেকে। পরবর্তীকালে বুর্জোয়ারা এর যে নেতৃত্ব তা টেক ওভার করেছিল। যাই হোক, ফ্রান্সে রাজক্ষমতার উপর একটি বড় নিয়ন্ত্রণ ছিল চার্চের স্বাধীনতা। চার্চ ছিল স্বয়ংশাসিত একটি সংস্থা, রাজার শাসন তাকে স্পর্শ করতে পারত না। শিক্ষা, দরিদ্র নারায়ণ সেবা, হাসপাতাল, বিবাহ, জন্মমৃত্যু, নথিপত্র ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ছিল চার্চের উপর। এক্ষেত্রে তোমাদের বলে রাখা দরকার, যারা ফরাসি বিপ্লব নিয়ে মূলত গবেষণা করেছেন
তাদের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমনি মিউনিসিপাল রেকর্ডস, অন্যদিকে এই যে চার্চের যে বিভিন্ন নথি ছিল তা গুরুত্বপূর্ণ এবং আকর তথ্যসূত্র হিসেবে তারা দেখেছেন। যাই হোক, চার্চ তার স্বতন্ত্র অস্তিত্ব সম্পর্কে সবসময় সচেতন ছিল এবং মাঝে মাঝেই অধিবেশন আহ্বান করে চার্চ তার বিশেষ অবস্থা যত্ন সহকারে রক্ষা করতে সচেষ্ট হতেন। চার্চের উপর কর আরোপ করার কোনো অধিকারই সরকারের ছিল না। রাজার আইনও চার্চ মানতে বাধ্য ছিল না। চার্চের নিজস্ব আইন ছিল। এক কথায় রাষ্ট্রের মধ্যে থেকেও চার্চের স্বাধীনতা অক্ষুণ্ণ ছিল। রাজক্ষমতার উপর আরেকটি উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ ছিল পার্লামেন্টের। পার্লামেন্ট ছিল উচ্চ শ্রেণীর আপিল আদালত, যেখানে নিম্নস্তরীয় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যেত। অষ্টাদশ শতকের শেষে ফ্রান্সে এই ধরনের আদালতের সংখ্যা ছিল মোট ১৩টি এবং এগুলির মধ্যে প্যারিসের পার্লেম ছিল সবচেয়ে বেশি প্রভাবশালী। পার্লামের বিচারকদের ধনী মধ্যবিত্ত শ্রেণী থেকে নিযুক্ত করা হলেও কালক্রমে তারা মোটা টাকার বিনিময়ে অভিজাত সম্প্রদায়ের সদস্যপদ অর্জন করেছিল এবং সেই সূত্রে অভিজাত সম্প্রদায়ের সুযোগ সুবিধা উপভোগ করত। এই পদ অভিজাতদের কুক্ষিগত হয়ে যায় এবং বিচার বিভাগীয় কার্য সম্পাদন করা ছাড়া পার্লাম কিছুই রাজনৈতিক ক্ষমতা উপভোগ করত। রাজআজ্ঞা বা অর্ডিন্যান্স নথিভুক্ত করার অধিকার ছিল পার্লামেন্ট। রাজার আইনের বিরুদ্ধে সমালোচনা করার পূর্ণ অধিকারও ছিল পার্লামেন্টের। রাজা অবশ্য পার্লামের বিরোধিতার উত্তরে লিট টি জাস্টিস এর মাধ্যমে জোর করে তাঁর আদেশ বিধিবদ্ধ করতে পারতেন। তিনি ইচ্ছে করলেই পার্লামের বিচারকদের নির্বাসনেও দিতে পারতেন, কিন্তু বাস্তবে রাজা এই ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না। রাজা যদি এইসব অস্ত্র ঘন ঘন প্রয়োগ করতেন, তাহলে পার্লামের বিচারপতিরা প্রচার করতেন যে রাজা তাঁর বিশেষ ক্ষমতার অপব্যবহার করে তার স্বৈরাচার কায়েম করতে উঠে পড়ে লেগেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে, বুঝতেই পারছো যে কিভাবে রাজ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ হিসেবে পার্লামেন্ট ভূমিকা পালন করত। নেতাত্ত্বিক এসের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলে তারা রাজার এই বিশেষ ক্ষমতাকে প্রজাদের স্বাধীনতার উপর অত্যন্ত বিপজ্জনক আক্রমণ বলে জনমত গড়ে তুলতে সচেষ্ট হয়েছিল। পার্লামের ক্ষমতায় আতঙ্কিত হয়ে পঞ্চদশ লুই ১৭৭১ সালে পার্লামেন্টের অপলুপ্তি ঘটিয়ে নতুন এক ধরনের আপিল আদালত গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। এই আদালতগুলির ক্ষমতা যাতে কেবলমাত্র বিচার কার্যের সম্পাদনের মাধ্যমেই সীমায়িত থাকে, সে চেষ্টাও তিনি করেছিলেন। কিন্তু ১৭৭৪ সালে অনভিজ্ঞ ষোড়শ লুই পার্লামেন্টের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করে রাজতন্ত্রের সমূহ ক্ষতি করেছিলেন। অষ্টাদশ শতকে ফ্রান্সের সামন্ততান্ত্রিক প্রথার আর একটি ভগ্নাবশেষ হল প্রাদেশিক প্রতিনিধিমূলক সভা। কয়েকটি সীমান্তবর্তী জেলাগুলিতে, যাকে বলা হতো পেইস ডি স্টেট, প্রায় এই সব প্রাদেশিক সভার অধিবেশন বসত। মধ্যযুগের শেষ পর্ব থেকে বিভিন্ন সময় এইসব অঞ্চল ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। ফ্রান্সের মোট এলাকার প্রায় ১/৩ অঞ্চল জুড়ে অবস্থিত ছিল এইসব সীমান্তবর্তী জেলা। এইসব অঞ্চল যখন ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়, তখন সেখানকার প্রাদেশিক সভাগুলির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়েছিল। তবে কোনো কোনো অঞ্চলে এইসব প্রাদেশিক সভার বিলোপ ঘটেছিল। যাই হোক, এইসব প্রাদেশিক সভার অস্তিত্ব নানাভাবে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারকে খর্ব করত। অষ্টাদশ শতকে অভিজাত শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি রাষ্ট্রের পক্ষে অনভিপ্রেত ছিল, কিন্তু পঞ্চদশ ও ষোড়শ লুইয়ের দুর্বলতার ফলে অভিজাত সম্প্রদায় পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং প্রশাসন যন্ত্রকে এক প্রকার বংশানুক্রমিক করে তুলেছিল। অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজার ক্ষমতার উপর আর একটি নিয়ন্ত্রণ ছিল।
যা অবশ্য বাস্তবিক পক্ষ থেকেও ছিল না। সেই নিয়ন্ত্রণ হলো স্টেট জেনারেল, যা কিছুটা ইংল্যান্ডের পার্লামেন্টের সঙ্গে তুলনীয়। অবশ্য ইংল্যান্ডের পার্লামেন্টের তুলনায় ফ্রান্সের স্টেট জেনারেলের ক্ষমতা ছিল অনেক কম। স্টেট জেনারেল ছিল ফ্রান্সের জন্য প্রতিনিধিমূলক জাতীয় সভা। স্টেট জেনারেলের কাজ ছিল রাজাকে পরামর্শ দান করা, আর বিধান রাজার ইচ্ছে করলে আগ্রহ করতে পারতেন। কর ধার্য করার সর্বোচ্চ ক্ষমতা ছিল স্টেট জেনারেলের হাতে, কিন্তু রাজা ইচ্ছে করলে স্টেট জেনারেলের অনুমতি ছাড়াও কর চাপাতে পারতেন। বস্তুত খুব বিপদে না পড়লে বা বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন না হলে রাজা এর অধিবেশন ডাকতেন না। বলা বাহুল্য, আইন প্রণয়ন ও কর ধার্য করার ব্যাপারে ইংল্যান্ডের পার্লামেন্ট ফ্রান্সের স্টেট জেনারেল থেকে অনেক বেশি ক্ষমতার কিন্তু অধিকারী ছিল। এর মূল কারণ হচ্ছে ইংল্যান্ডের যে সিভিল ওয়ার, তার ফলে যে পার্লামেন্টের যে ক্ষমতা বৃদ্ধি হয়, এই হচ্ছে এর মূল কারণ। তবে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে স্টেট জেনারেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মূলত বুর্জুয়ারা এই স্টেট জেনারেলের সদস্য ছিল, এবং দেখা যাচ্ছে যে প্রাগ বিপ্লব ফ্রান্সে যখন ষোড়শ লুই স্টেট জেনারেলকে স্থগিত করে দেয়, তখন তারা টেনিস কোড ওথ নিচ্ছেন এবং ফরাসি বিপ্লবে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফ্রান্সের রাজতন্ত্রের স্বরূপ ও রাজক্ষমতার উপর নিয়ন্ত্রণ বিশ্লেষণ করতে গিয়ে কিছু প্রশাসন সম্পর্কেও বলাটা প্রয়োজন। আমি আগেই বলেছি যে ফ্রান্সের যে প্রশাসনিক ব্যবস্থা ছিল তা যে কোনো প্রাচীন প্রশাসনিক ব্যবস্থার মধ্যে রাজাকেন্দ্রিক ছিল। এখানে রাজা একদম স্বৈরাচারী ক্ষমতার এবং অপরিসীম ক্ষমতার স্বামী ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে নিঃসন্দেহভাবে রাজার ক্ষমতার ওপর কিছু নিষেধাজ্ঞা বা কিছু প্রতিবন্ধকতা ছিল, এটা অস্বীকার করা যায় না, কিন্তু রাজার ক্ষমতা যে চূড়ান্ত ছিল সেটাও মানে মেনে নিতে হবে আমাদের। কয়েকটি কাউন্সিলের মাধ্যমে রাজা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। সর্বোচ্চ কাউন্সিলকে বলা হতো কাউন্সিল ডি এস্ট্যাট। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত বিদেশ নীতি ছিল এর এখতিয়ারে। রাজা এর সভাপতিত্ব করতেন এবং এর কাজকর্ম দেখাশোনা করতেন কয়েকজন রাষ্ট্রমন্ত্রী। রাজাই তাদের নিযুক্ত করতেন এবং ইচ্ছে করলে তিনিই তাদের পদচ্যুত করতে পারতেন। কাউন্সিল দেস ডেপেটস ছিল দ্বিতীয় কাউন্সিল। আভ্যন্তরীণ প্রশাসন ও বিচারের আপিল শোনার ভারপ্রাপ্ত ছিল এই কাউন্সিল। এছাড়া অর্থ, বাণিজ্য প্রভৃতি বিষয়ে দেখাশোনা করার জন্যও কাউন্সিল ছিল। বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব বা মতবিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করার জন্য কাউন্সিল ছিল। তবে এসব কাউন্সিল ছিল অনেকটা লোক দেখানো। আসলে ক্ষমতা উপভোগ করত কাউন্সিল দি হন্ট, যেখানে বিদেশ সচিব ছাড়া অন্যান্য বিভাগের প্রধানদের সাধারণত প্রবেশাধিকার ছিল না। এখানকার সর্বোচ্চ সরকারি নীতি নির্ধারিত হতো, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এখানে গৃহীত হতো। রাজ্যে সর্বোচ্চ সরকারি পদাধিকারী ছিলেন চ্যান্সেলর। তিনি ছিলেন বিচার বিভাগের প্রধান। তিনি আজীবন এই পদের অধিষ্ঠায় থাকতেন। চ্যান্সেলরের বেতন ছিল খুব লোভনীয়। চ্যান্সেলর ছাড়া আরও 4 জন সচিব ছিলেন। এরা যথাক্রমে বিদেশ নীতি, যুদ্ধ, নৌবহর ও অভ্যন্তরীণ নিরাপত্তার দেখাশোনা করতেন। এছাড়া ছিলেন কন্ট্রোলার জেনারেল, যার দায়িত্ব ছিল অর্থ, কৃষি, বাণিজ্য ও রাস্তাঘাট ও সেতু নির্মাণ করা। এর উপর আভ্যন্তরীণ শাসনের বিভিন্ন বিষয়েও দেখাশোনা করতেন তিনি। ফ্রান্সের প্রদেশগুলিতে যে দুভাগে বিভক্ত ছিল সে কথা বলা হয়েছে আগেই। সীমান্তবর্তী প্রদেশগুলিকে বলা হতো পেইজ ডি এস্টেট, আর দেশের অভ্যন্তরে মূল প্রদেশগুলিকে বলা হতো পেইজ ডি ইলেকশন। সীমান্তবর্তী প্রদেশগুলিতে রাজ ক্ষমতা ছিল খুবই সংকুচিত, কিন্তু অন্যান্য অঞ্চলে স্থানীয় শাসনের ভারপ্রাপ্ত কর্মচারী ইন্টেন্ড্যান্টদের ক্ষমতা ছিল প্রায় নিরঙ্কুশ।
কিন্তু ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির ফলে এরা জনগণের কাছে অত্যন্ত অপ্রিয় হয়ে উঠেছিল এবং একদমই এদের যে জনপ্রিয়তা তা প্রায় নষ্ট হয়ে গেছিল। তারা জনগণের দৃষ্টিতে হয়ে উঠেছিল স্বার্থান্বেষী নেকড়ে ব্যাঘের মতো। পারলাম ছাড়া আর কিছুকেই তারা ভয় করত না। ফলে এই পদের অবলুপ্তির কথাও উঠেছিল। ফ্রান্সের বিচার ব্যবস্থাও ছিল খুবই ত্রুটিপূর্ণ। বিচারের নামে প্রায়ই অবিচার হতো। বিচার কার্য ছিল জটিল, ব্যয়বহুল ও মন্থর। দণ্ডবিধিও ছিল নিষ্ঠুর ও অমানবিক। পার্লামেন্টগুলি ছিল রাজ্যের সর্বোচ্চ আদালত, কিন্তু এর সদস্যপদ ছিল পোশাকি, অভিজাতদের জন্য সংরক্ষিত। আইনের জ্ঞান নয়, বংশকৌলিন্যর ভিত্তিতেই উত্তরাধিকার সূত্রে বিচারপতিরা নিযুক্ত হতেন। স্বাভাবিকভাবেই বিচারকরা ছিলেন পক্ষপাত দুষ্ট। ফ্রান্সের বিচার ব্যবস্থার আর একটি বড় ত্রুটি হল সারা ফ্রান্স জুড়ে একই রকম আইনবিধি প্রচলিত ছিল না। দক্ষিণ ফ্রান্সে প্রচলিত ছিল রোমান আইন, উত্তর ফ্রান্সে ছিল নানা ধরনের স্থানীয় আইনবিধি। অভিজাত ও যাজক সম্প্রদায় ছিল নিজস্ব আইন। তখনকার ফ্রান্সে নাকি চালু ছিল 400 রকমের আইন। সংক্ষেপে বলতে পারা যায় বিচার কার্য পরিণত হয়েছিল প্রহসনে। খুব স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো, যদি একটা দেশে অনেক জায়গায় অনেক রকম আইন থাকে, তাহলে খুব সহজেই আইনের ফাঁকের দ্বারা যে কেউ তার থেকে বেঁচে যেতে পারে। ফ্রান্সেও সেই সময় সেটাই হয়েছিল। যারা ক্ষমতাবান বা যারা বিত্তবান মানুষ, তারা বিভিন্নভাবে আইনের ফাঁক খুঁজে বার করে তার থেকে বেঁচে যাচ্ছিল। ফলে সাধারণ জনগণের মধ্যে একটা রোষ বা একটা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছিল। ফ্রান্সের রাজস্ব নীতিও ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ। বাজেট বলতে যা বোঝায় ফ্রান্সে তা ছিল না। খরচ হতো বেহিসেবি ও আন্দাজে, ফলে প্রতি বছর হিসাবের নিকাশের জের পরের বছর টানতে হতো। এই অবস্থায় রাষ্ট্রের কন্ট্রোলার জেনারেল সরকারের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল থাকতেন না। ফ্রান্সের কর ব্যবস্থা ছিল অদ্ভুত। কর ব্যবস্থার গোড়ার কথাই হলো সামর্থ্য অনুযায়ী করের বোঝা ভাগ করে দেওয়া। অর্থাৎ আর্থিক দিক থেকে যারা অগ্রসর বা ধনী, তারাই বেশি কর দেবে, এবং আর্থিক দিক থেকে যারা অনগ্রসর, সেই গরিব মানুষ কম কর দেবে। কিন্তু ফ্রান্সে ব্যাপারটা ছিল ঠিক উল্টো। এর থেকে প্রমাণ হচ্ছে যে কতটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা হয়ে গেছিল এবং কতটা শাসন ব্যবস্থা পরিণত হয়েছিল বিত্তবান শ্রেণীর একদম পেটোয়া সরকার হিসেবে। গরিব মানুষকে বেশিরভাগই ক্ষেত্রে করের বেশিরভাগ বোঝা বইতে হতো। সে চার্জ করে দিত TITHE। সরকারকে দিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ কর TAILLE। তাছাড়া অন্যান্য সব রকম করের বোঝা তো তাকে টানতেই হতো। ফ্রান্সের যাদব সম্প্রদায় কোনো কর দিত না। তাহলে দেখছো তোমরা যে কিরমভাবে গরিবকে শাসন করা হচ্ছে এবং যারা ক্ষমতাবান বা বিত্তবান তারা বেঁচে যাচ্ছে। বস্তুত তাদের উপর কর ধার্য করার কোনো অধিকারই সরকারের ছিল না। 1561 সালে পোয়েসির চুক্তি অনুসারে যাজকদের ইচ্ছা ব্যতিরেকে তাদের উপর কর ধার্য করা যেত না। বিনিময়ে অবশ্য তারা সরকারকে কিছু অর্থ ধরে দিত। অভিজাত সম্প্রদায়, এমনকি উচ্চ সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষও কর ব্যবস্থার কিছুটা ছাড় পেত। এরা কেউই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ কর তেইলি দিত না। প্যারি, ভার্সাই, লিওক, রুয়েল প্রভৃতি কয়েকটি শহরকেও এই করের প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। যেইগুলো ডেভেলপড এরিয়া, সেগুলো থেকে ডাইরেক্ট কর নেওয়া হচ্ছে না। তাহলেই বোঝা যাচ্ছে যে গরিবদের ওপর কতটা চাপ সৃষ্টি করা হলো। একটি শহর থেকে টাকার বিনিময়ে এই কর এড়িয়ে যাওয়া হতো। তবে যাজক সম্প্রদায় যেভাবে কর প্রদান করে পুরোপুরি ছাড় পেতেন, তা কিন্তু অভিজাত সম্প্রদায় পেত না। 1695 সালে চালু হয় ক্যাপিটেশন নামে সম্পত্তি বা এক ধরনের আয়কর। 1749 সালে চাপানো হয় ভিংটিয়েমের বা
20% ভিকটিমস। এটিও ছিল এই ধরনের আয়কর। অভিজাত সম্প্রদায় এই দুটি কর দিত, তবে তারা নানাভাবে এই কর এড়িয়ে যেত বা ফাঁকি দিত। কাজেই দেখা যাচ্ছে প্রত্যক্ষ করের আসল বোঝাটা বইতে হতো দরিদ্র জনগণেরকে, বিশেষ করে কৃষকদের। পরোক্ষ কর অবশ্য সবাইকে দিতে হতো। পরোক্ষ করের মধ্যে প্রধান ছিল গ্যাবেল বা লবণ কর, ট্রেডস বা শুল্ক, এবং এইডস বা তামাক, লোহা, মদ, মূল্যবান ধাতু, চামড়া প্রভৃতি ভোগ্যপণ্যের উপর ধার্য কর। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল লবণ কর। 1715 থেকে 1789 সালের মধ্যে ওই কর বাবদ আয়ের পরিমাণ বেড়েছিল 23 মিলিয়ন লিভ্র থেকে 50 মিলিয়ন লিভ্র। দেশের সমস্ত অঞ্চলে সমভাবে এই কর ধার্য করা হতো না, তাই নুনের দাম ছিল এক জায়গায় এক এক রকম। খুব অদ্ভুত ব্যাপারটা, তাই না? একটাই পণ্য তা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর দিতে হচ্ছে, এবং তার জন্য বিভিন্ন রকম দাম হচ্ছে। ফলে অত্যাবশ্যক এই দ্রব্য নিয়ে চোরা কারবার ছিল বেশ রমরমার। লবণ বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর সাধারণ গরিব মানুষের কাছে খুবই ছিল দুর্বিষহ। কিন্তু পরোক্ষ কর থেকে সরকারকে যথেষ্ট অর্থ কম হতো এবং জাতীয় আয়ের অর্ধেকই আসতো এই খাত থেকে। কিন্তু পরোক্ষ কর যে পদ্ধতিতে আদায় করা হতো তাতে জিনিসপত্রের দাম বাড়লেও এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বেচাকেনা বেশি হলেও সরকারের কোনো লাভ হতো না। বস্তুত পরোক্ষ কর আদায়ের ব্যবস্থা ছিল খুব অদ্ভুত ও ত্রুটিপূর্ণ। পরোক্ষ কর আদায়ের দায়িত্ব ছিল এক ধরনের কর্মচারী যাদের বলা হতো ফার্মাস জেনারেল। এরা আসলে ছিল ইজারাদার বা কন্ট্রাক্টর। এরা যে পরিমাণে পরোক্ষ কর আদায় করত তার একটি নির্ধারিত অংশ, যার পরিমাণ ছিল অত্যন্ত 2 বছরের জন্য বাঁধা, সরকারকে দিয়ে বাকি অংশটুকু রাখত তাদের পারিশ্রমিক হিসেবে। সুতরাং পরোক্ষ কর বাবদ বেশি আয় হলেও তা সরকারি কোষাগারে জমা পড়তো না, হয়ে ঢুকতো পরোক্ষ কর আদায়কারীর পকেটে। সুতরাং আমি যেই আলোচনাটা করলাম তার থেকেও খুব স্পষ্ট যে প্রাক বিপ্লব ফ্রান্সের যে রাজনৈতিক কাঠামো ছিল তা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং প্রায় এটা গলে গিয়েছিল, পচে গলে গিয়েছিল। এখানে যারা বিত্তবান শ্রেণী বা যারা সম্পত্তির অধিকারী তারা সব থেকে বেশি সুযোগ সুবিধা পেত। সবচেয়ে বেশি সুযোগ সুবিধা অবশ্যই যাজকরা পেত, এরপরে অভিজাতরা পেত, এবং সাধারণ মানুষ সাংঘাতিকভাবে নিপীড়িত হতো এবং সাংঘাতিকভাবে শোষিত হতো। এর ফলে তাদের মনে একটি ক্ষোভ জন্মায় এবং ফরাসি বিপ্লবের ক্ষেত্রে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবথেকে বেশি ক্ষোভ ছিল অভিজাতদের মনে, কারণ অভিজাতরা দেখছে যে তারা কিছু কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যেটা চার্চ পাচ্ছে। এর জন্য অভিজাত বিদ্রোহ ঘটেছিল। অভিজাত বিদ্রোহ যখন একটা সূচনা করে দিয়েছিল ফরাসি বিপ্লবের, তার পরে দেখা যাচ্ছে যারা বুর্জোয়া তারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। শুধু বুর্জোয়ারা নয়, সাধারণ ফ্রান্সের যারা খেটে খাওয়া মানুষ, যাদেরকে বলা হচ্ছে সাকিউলেটস, তারাও এসে বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এইভাবেই একটা বিপ্লবময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তো আমি এটা যেটা আলোচনা করলাম এর থেকে তোমাদের বড় কোয়েশ্চেন হিসেবে ফ্ল্যাট কোয়েশ্চেন আসতে পারে যে প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা একটা ফ্ল্যাট কোয়েশ্চেন আসতে পারে। আর এই অংশ থেকে অনেকগুলি তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে, যেমনি তোমাদের লেটার ডি ক্যাশে, LETTREDECASEHET, এটি কী ছিল? লেটার ডি ক্যাশে কী ছিল এটা কোয়েশ্চেন আসতে পারে। পার্লামেন্ট, PARLEMENT, এর উপর একটা ছোট টিকা আসতে পারে। তারপর হচ্ছে লিড ডি জাস্টিস, LITDEJUSTICE, লিড ডি জাস্টিস বলতে কী বোঝো
এরকম আসতে পারে। পিএইচডি ইলেকশনস বলতে কি বোঝো, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে আসতে পারে হচ্ছে কাউন্সিল ডি স্ট্যাট, COUNSEILDESTAT বলতে কি বোঝো। তারপরে বিভিন্ন যে কাউন্সিল ছিল সেইগুলোর সম্পর্কে একটা টিকা আসতে পারে তোমাদের 5 মার্কসের, যেমনি কাউন্সিল ডি স্ট্যাট। তারপরে আমি বললাম যে কাউন্সিল ডেসপ্যাচেস, কাউন্সিল দি হন্ট, এইগুলো। চ্যান্সেলর, ফ্রান্সের যে চ্যান্সেলর ছিলেন তার কি ক্ষমতা ছিল, বা তার ওপর একটা শর্ট কিছু লেখো, সেরকম আসতে পারে। বিভিন্ন যে প্রদেশের যে দুটো ধরনের ভাগ ছিল, পিএইচডি এস্টেট আর পিএইচডি ইলেকশন, এর মধ্যে তফাৎ কী ছিল সেরকম আসতে পারে। ফ্রান্সে যে বিভিন্ন ধরনের কর ছিল তার সম্পর্কে ছোট কোয়েশ্চেন আসতে পারে। তিথি, TITHE বলতে কি বোঝো। TILLE, টাইলি বলতে কি বোঝো। ক্যাপিটেশন, CAPITATION বলতে কি বোঝো। ভিন্টিকমিস, VINGTIEMES বলতে কি বোঝো। গ্যাবেল, GABELLE বলতে কি বোঝো। ট্রাইটস, TRAITES বলতে কি বোঝো। AIDS, অ্যাডিস বলতে কি বোঝো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর আমি এই যেটা লেকচারটা দিলাম এর জন্য খুব ভালো বই হচ্ছে জর্জ লেফেবের কামিং অফ দি ফ্রেঞ্চ রেভলিউশন, খুব ভালো করে আলোচনা পাবে এতে। আর এছাড়াও তোমরা বাংলা ভার্সনের বই হিসেবে খুব সহজ ভাষায় লেখা আছে সমর কুমার মল্লিকের বই ইউরোপের বিপ্লবের কাল, 1789 থেকে 1848। তবে আমি তোমাদের বলবো যে একটু অসুবিধা হলেও জর্জ লেফেবের বইটা দেখতে পারো। ইংলিশ ভার্সনে হলেও এটা খুব সুন্দরভাবে গুছিয়ে এখানে আলোচনা করা আছে যে কীভাবে প্রাক বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা। এছাড়া অ্যালবার্ট সবিউলের যে বইটা আছে সেটাও তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।